আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকাল রাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটাই ওনার প্রথম ভাষণ। তার আগে উনি ক্যাবিনেট মিটিং করেছেন এবং উনি ওনার সরকার কী করতে চান তার একটা ধারণা দিয়েছেন। এবং জাতির উদ্দেশ্যে উনি যে ভাষণটা দিয়েছেন, এই পুরো ভাষণটা আমার মনে হয় যে আমাদের খুব মন দিয়ে একবার একটু দেখা উচিত। কারণ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন, কিছুটা একটা ধারণা করতে পারবেন যে ওনার মনে আসলে কি চলছে, উনি কি করতে চান। আমি প্রথমে ভাষণের প্রথম যে কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেখানে উনি বলেছেন যে বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। দেখুন, এখানে তিনটা ক্যাটাগরি করেছেন। এক নম্বরে যারা ভোট দিয়েছেন বিএনপিকে, একটা ক্যাটাগরি। যারা দেননি মানে অন্য কাউকে দিয়েছেন, বিএনপির পরিবর্তে অন্য কাউকে দিয়েছেন। এনসিপিকে দিতে পারেন, জামাতকে দিতে পারেন, কোনো স্বতন্ত্র প্রার্থীকে দিতে পারেন, যে কাউকে, মানে অন্য কাউকে ভোট দিয়েছেন। আরেকটা হলো কাউকেই ভোট দেননি। কাউকে ভোট দেননি মানে কি? তার মানে তারা ভোট দিতেই যায়নি। যারা ভোট দেননি, একদম ধরেন 60% ভোট পড়েছে বলা হলো, তাহলে যে 40% লোক ভোট দিতে যাননি, তাদের ব্যাপারে উনি বলছেন এদের সবার এই সরকারের প্রতি, মানে ওনার সরকারের প্রতি সমান অধিকার। মানে যে বিএনপিকে ভোট দিয়েছে তার অধিকার কিন্তু যে ভোটই দেয় নাই, ভোট বর্জন করেছে, ভোট কেন্দ্রেই যায় নাই, তার অধিকারের চেয়ে বেশি নয়। একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিন্তু এটা। কারা ভোট দিতে যায় নাই? যারা যায়নি ভোট দিতে, তাদের মধ্যে অনেকেই কিন্তু, বেশিরভাগই আমি মনে করি তারা হলো আওয়ামী লীগের সমর্থক। তাহলে উনি বলতে চাচ্ছেন একজন বিএনপির সমর্থক অথবা বিএনপির কর্মী এই সরকারের উপর যতটুকু দাবি নিয়ে কথা বলতে পারবে, একজন আওয়ামী লীগের কর্মীও ততটুকু দাবি নিয়ে কথা বলতে পারবে। আমি এই প্রথম এই ধরনের কথা বলতে শুনলাম কাউকে। শেখ হাসিনা আমল দেখেছি এই ধরনের কথা বলার সাহস ওনার ছিল না। জনাব তারেক রহমান সাহেবের এই সাহসকে অথবা এই মনের যে ঔদার্য, এটাকে আমি মনে করি প্রশংসা করা উচিত। কেউ ভালো করলে প্রশংসা কেন করবেন না? করা উচিত। আপনি যে মত, যে পথেরই লোক হোক না কেন, উনি যে কথাটা বলেছেন, এই ধরনের কথাই তো আমরা শুনতে চাই। কেউ যখন মন্ত্রী হবেন, তিনি সবার মন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী যখন বলেন উনি সবার প্রধানমন্ত্রী, যার ওনার সঙ্গে যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন যে 49 জন, তাদেরকেও আমি বলবো আপনারা প্রধানমন্ত্রীকে ফলো করেন। উনি কি বললেন, কি উচ্চারণ করলেন, সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন। উনি কিন্তু বলেছেন যে এই সরকারের প্রতি তাদের সবার সমান দাবি। আমরাও আগামী দিনগুলোতে এটাকে একটু বিচার করে দেখতে চাই। আপনার কাছে একজন বিএনপির কর্মী গেলে পরে তার সঙ্গে আপনি কী আচরণ করছেন, আরেকজন নির্দলীয় লোক গেলে তার সঙ্গে আপনি কী আচরণ করছেন, অথবা যদি একজন আওয়ামী লীগের লোক আপনার কাছে যায় কোনো একটা ভ্যালিড একটা পয়েন্ট নিয়ে, তার কথাটাকে আপনি কীভাবে গ্রহণ করছেন, এটা কিন্তু আমরা জাতি হিসেবে বললে আমরা এটাকে খেয়াল করার চেষ্টা করব। উনি আরেকটা কথা বলেছেন, সেই কথাটা হলো কৃচ্ছ সাধনের জন্য, অপচয় যেন আপনারা কম করেন। এবং এটা বলতে যে উনি বলেছেন যে অতিরিক্ত সুবিধাও আমরা নিতে চাই না। এবং এই অতিরিক্ত সুবিধা না নেওয়ার বিষয়টাকে উদাহরণ হিসেবে বলতে যে উনি বলেছেন যে বিএনপির যে সংসদীয় দলের যে প্রথম সভা হয়েছে, সেই সভায় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। এমপি হলে কিন্তু একটা প্লট পায়, এমপি হলে একটা ট্যাক্স ফ্রি গাড়ি পায়। এটা কিন্তু অনেক লোভনীয় একটা ব্যাপার কিন্তু। তো এইটা তারা কেউ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। আমার কাছে এই ঘোষণাটাও ভালো লেগেছে। এবং আপনারা জানেন এর মধ্যে বিরোধী দল যেটা জামাতে ইসলাম, তারাও ঘোষণা দিয়েছে যে তারা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। অবশ্যই এনসিপি কোনো ঘোষণা দিয়েছে কিনা এখন আমার জানা নাই, তারা হয়তো নেবে অথবা নেবে না, আমি জানি না। আমি মনে করি এই ঘোষণা দেওয়ার তো কোনো দরকার নাই।
আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, সংসদের প্রথম অধিবেশনেই এই ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার যে প্রবণতা এবং যে নিয়মটা আছে, এই নিয়মটা বাতিল করে দেন। তাহলে নতুন করে কোনো ঘোষণা দেওয়া লাগে না। আপনারা বলে দেন যে একজন এমপি সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, প্লট অথবা ফ্ল্যাট অথবা গাড়ি পাওয়ার ক্ষেত্রে 10 জন সাধারণ মানুষ যে সুবিধা পায় তার চেয়ে কিছুই বেশি পাবে না, এরকম একটা নিয়ম করে দেন। তাহলে আর এর নতুন করে আলাদা করে জনে জনে প্রতিজ্ঞা করতে হবে না। একইভাবে আমি আপনাকে আরেকটা অনুরোধ করব, আমলাদের ব্যাপারে একটু খবর নেন। একজন সচিব, একজন অতিরিক্ত সচিব অথবা একজন যুগ্ম সচিব, ওনারা নিয়ম অনুযায়ী কী পরিমাণ গাড়ির কি সুবিধা ভোগ করেন, তেলের কি সুবিধা ভোগ করেন, একটু খবর নেন। এবং অনেক সময় নিয়মের বাইরেও মানে ওনারা যে মন্ত্রণালয়ে আছেন সেই মন্ত্রণালয়ে যদি কোনো প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের গাড়ি, পিডির গাড়ি কোথায় আসে একটু খবর নেন। একটু খবর নিলে সমাধানটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সমাধানের পথ নিয়ে আমি আলোচনা করছি, সমাধান আপনিই পাবেন, কিন্তু একটু খবর নেন যে তারা, আপনারা তো গাড়ি নিচ্ছেন না, এমপিরা গাড়ি নিচ্ছেন না, মন্ত্রীরা মানে সরকারের কাছে ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছেন না, আপনারা তো সরকারি গাড়ি পাবেন। সরকারি গাড়ি ওনারাও পান, কিন্তু ওনারা কীরকমভাবে পান, কী প্রক্রিয়ায় পান, একটু খবর নেন। এটাও একটা আমার অনুরোধ থাকলো যে কিচ্ছু যখন সাধন করবেনই তখন এভাবে একটু করেন। কারণ যদি 10টা টাকাও আপনি খরচ কমাতে পারেন সেটাও কিন্তু এই দেশেরই লাভ, এই জাতিরই লাভ। উনি আরেকটা কথা বলেছেন, সেটা বলেছেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নিয়মে, নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এই কথাটা আমার কাছে শুনতে খুবই ভালো লেগেছে। কিন্তু এই যে বেসরকারি সরকারি প্রতিষ্ঠান যে নিয়মের মধ্যে চলবে, এগুলো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এখানে খাটানো যাবে না, এটা মনিটরিং কে করবে? আমি যতটুকু জানি অলরেডি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা হুজুগ শুরু হয়ে গেছে। মাঝখানে ছিল কিন্তু কে কবে ছাত্র শিবির করতো, জামাত করতো, এটা নিয়ে কিন্তু গত 1.5 বছর অনেকে বলছে আমি জামাত করতাম, আমি ছাত্রদল করতাম। যারা নাকি আওয়ামী আমলে নিয়োগ পেয়েছে তারাও কেউ ছাত্রলীগ করতো না, সবাই জামাত এবং ছাত্রদল করতো, আর কিছু করতো না। এখন সরকার গঠনের পর যতটুকু আমি শুনেছি, জামাতের যে অফিসাররা ছিলেন যারা ছাত্র শিবির করতেন, জামাতের খুব ভালো ভালো সুযোগ তারা পেয়েছেন, তারা নাকি এখন বিএনপি হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছেন এবং তারা সব বিএনপি করতেন। আওয়ামী লীগের অনেক ঢুকে পড়ছে, বিএনপি করতেন। তো আমার কথাটা হলো কি, যে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত, এটা আমলাদের পরিচয় হবে কেন? এই কথাটাই কিন্তু তারেক রহমান বলেছেন যে এখানে কোনো আইনের শাসনটা হবে মূল কথা। প্রত্যেকটা প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। তো বিধিবদ্ধ নিয়মটা কি? এই বিধিবদ্ধ নিয়মে কি বলা হয়েছে যে যদি কেউ বিএনপি করে তাহলে তার দ্রুত প্রমোশন হবে? বিধিবদ্ধ নিয়মে কি বলা হয়েছে যদি কেউ আওয়ামী লীগ করতে এক সময় এই জন্য তাকে ওএসডি করা হবে? বলা হয়েছে? ভাই, যদি বলা না হয়ে থাকে তাহলে আমি তো মনে করি একটা নিয়ম করা উচিত। এখন তো নিজেকে আওয়ামী লীগ বলবে না, জামাতও বলবে না, সবাই বিএনপি বলবে। যে লোকটাই বলবে যে আমি বিএনপির কর্মকর্তা ছিলাম, আমি বঞ্চিত হয়েছি, এই সমস্ত বলে কিন্তু এক ধরনের সিম্প্যাথি ক্রিয়েটের চেষ্টা করবে। যেই বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। সিম্পলি 2জন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেন, দেখবেন আর কোনো বিএনপির লোককে খুঁজে পাবেন না, জামাতও খুঁজে পাবেন না, আওয়ামী লীগও খুঁজে পাবেন না। আমলাদেরকে বলেন ভাই আপনারা পেশাদার আমলা হন, সরকারি কর্মকর্তা কর্মচারী হন, আওয়ামী লীগ বিএনপি হয়েন না। এই যখনই তারা আওয়ামী লীগ বিএনপি শুরু করবে তখন আপনি যত কিছুই মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন, যতই নীতি নৈতিকতার কথা বলেন না কেন, সব ফেল মারবে। কাজে আপনি অন্যদিকে না যেয়ে আগে যারা নাকি নিজেদেরকে বিএনপি বলে যে আমি বিএনপির কর্মকর্তা, বিএনপি করতাম বলে আমাকে একবার প্রমোশন আটকায় দেওয়া হয়েছিল, অথবা এখন ডাবল প্রমোশন লাগবে, এই ধরনের কথা যত লোক বলে তাদের বিরুদ্ধে আগে আইনি ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন, তাদেরকে একটা পানিশমেন্ট দেন। আপনি দেখবেন আর কোনো আমলা আর সচিবালয়ের মধ্যে এই আওয়ামী বিএনপি জামাতের
এই জিনিস আর চলবে না।